এখন আমি আলোচনা করব শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে কবিতার বাকি অংশটুকু। আলোচনা শুরু করার পূর্বে বাংলা গাইড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমার বাংলা গাইড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন দেখো, আমাদের দ্বিতীয় স্ট্যান্ডার্ডটা আলোচনা করতে বাকি ছিল, সেটা এখন আমি আলোচনা করছি। প্রথমে আছে দেখো লাইন, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এখানে এই ইতিহাস শব্দের অর্থ হলো কি অতীত বৃত্তান্ত। ইতিহাস বলতে বোঝায় যেখানে শুধুমাত্র রাজা বাদশার রাজত্ব, তাদের উত্থান পতন, নানান স্থাপত্য, ভাস্কর্য, শিল্পের ইত্যাদি পরিচয় পাওয়া যায়। কিন্তু একটা ইতিহাস তৈরি করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ। তাদের ইতিহাসের ওপর ভর করে কোনো শাসক গোষ্ঠী শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, অথচ সাধারণ মানুষ যেই তিমিরে থাকার সেই তিমিরেই থেকে যায়। অথচ সভ্যতার ইতিহাসে এই সব নেপথ্যচারী মানুষের ভূমিকা কোনোভাবেই উপেক্ষণীয় নয়। তবে যদি কখনো বা এমন মানুষের কথা ইতিহাসে উল্লিখিত হয়, তা মোটেই স্পষ্টভাবে থাকে না। কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে কবিতার মধ্য দিয়ে সেই সাধারণ মানুষের ইতিহাসের কথা উল্লেখ করতে চেয়েছেন। অর্থাৎ বলতে চেয়েছেন যে সাধারণ মানুষরাই নতুন নতুন ইতিহাস তৈরি করে, সেই ইতিহাসের উপর ভর করে কোনো এক শাসক গোষ্ঠী শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, অথচ যারা সাধারণ মানুষ, দিন দরিদ্র মানুষ, তারা ইতিহাসের পাতায় উপেক্ষিত থেকে যায়। এই জন্য ইতিহাসকে রাজা উজিরের ইতিহাস বলা হয়ে থাকে, সাধারণ মানুষরা ইতিহাসে ব্রাত্য থেকে যায়, সেই অর্থে বলেছেন। এর চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকা কথার অর্থ হচ্ছে কি প্রচ্ছন্ন ইতিহাস, অর্থ ওই যে ইতিহাস কখনোই প্রকাশিত নয়, বা প্রকাশিত হলেও তাদের বা শ্রমজীবী মানুষের কথা কেউ কখনো বলে না, সেই রকম ইতিহাসের কথা এখানে বলা হয়েছে। তারপর বলেছে আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ এখানে বলা হয়েছে কি যে আমরা ভিখারি, আমরা কারা না দিন দরিদ্র সাধারণ মানুষদের কথা বোঝানো হয়েছে। তারা ভিখারি কেন? কারণ তাদের রুজি রোজগার ঠিকমতো নেই, এবং সেই কারণে তারা সারা বছর ভিখিরির মতো জীবনযাপন করে। কারণ কখনো তাদের দিন চলে, কখনো উপোস দিতে হয়, এই অর্থে ব্যবহার করা হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এখানে হয়তো কথাটাকে ব্যবহার করা হয়েছে কেন না, হয়তো হচ্ছে সংশয়সূচক অব্যয় অর্থে এই হয়তো কথাটিকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আলোচ্য কবিতায় কবি আশা এবং নিরাশা দুটি বিষয়কেই সমান্তরালভাবে তুলে ধরেছেন। পংক্তিতে কবি আশাহীনতার স্বর ফুটিয়ে তুলেছেন। পৃথিবী হয়তো মরে গেছে বা পৃথিবী হয়তো বেঁচে আছে, এই রকম দ্বৈরথ একটি অর্থ প্রকাশ করেছেন। কারণ সাধারণ মানুষ যারা দিন দরিদ্র, তারা ভারতবর্ষ স্বাধীনতার আগেও তাদের যেরকম দারিদ্র্যপূর্ণ অবস্থা ছিল, তারপর তাদের হচ্ছে স্বাধীনতার এত বছর অতিক্রান্ত হয়ে আসার পরেও তাদের জীবনধারার কোনো পরিবর্তন হয়নি। এই অর্থে কবি এই রকম কথাটি ব্যবহার করেছেন। নিজেদের অস্তিত্ব বিপন্ন, যারা বুঝতে পারেন না যে আজ বাদে কাল তারা বাঁচবেন কিনা, তাদের কাছে পৃথিবীর অস্তিত্ব, মানবতা, মানবধর্ম ইত্যাদি শব্দগুলি তাদের কাছে অর্থহীন। যুদ্ধ সন্ত্রস্ত মানুষদের এই মানসিক বিপর্যয়কেই হয়তো শব্দটির মধ্য দিয়ে কবি তুলে ধরতে চেয়েছেন। আবার বলেছে যে আমাদের কথা কে বা জানে, অর্থাৎ আমরা যারা দিন দরিদ্র মানুষ, তাদের কথা কেউ কখনো জানে না বা খোঁজ খবর নেয় না। দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধলে রাষ্ট্রনায়করা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির কথাই চিন্তা করেন। দেশের অগণিত সাধারণ মানুষদের অস্তিত্ব যে বিপন্ন হবে, সেই সম্ভাবনাটুকুও বা বাস্তব সম্ভাবনাটুকুও তারা একটুও গুরুত্ব দেন না। এই জন্য কবি বলেছেন যে আমাদের কথা কে বা জানে, এই উচ্চারণের মধ্য দিয়ে তাচ্ছিল্য ভাবের একটা
অর্থ প্রকাশ করেছেন, যার মাধ্যমে কবি রাষ্ট্রের চোখে সাধারণ নাগরিকদের গুরুত্বহীনতা ও মর্যাদাহীনতার কথা ফুটিয়ে তুলতে চেয়েছেন। তারপর আবার বলছে যে আমরা ফিরছি দরে দরে। এখানে আমরা কারা? দিন দরিদ্র সাধারণ মানুষ, অর্থাৎ যারা শাসক গোষ্ঠীর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এখনও একত্রিত সংঘবদ্ধ হতে পারেনি, সেই সমস্ত মানুষদেরকে একত্রিত সংঘবদ্ধ করার জন্য কবি কী করেছেন? দরে দরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কারণ যারা দিন দরিদ্র সাধারণ মানুষ, যারা প্রতিনিয়ত শাসক গোষ্ঠীর মানুষের হাতে নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে বাঁচানোর একটাই মাত্র পন্থা হচ্ছে কি? সংঘবদ্ধভাবে থাকা। আবার কবি বলেছেন যে কিছুই কোথাও যদিও নাই, অর্থাৎ যদিও কোথাও কিছু দেখতে পাননি, অথচ তা সত্ত্বেও কবির মনে হচ্ছে যে তবুও তো কতজন আছে বাকি, এখনও অনেকজন মানুষ বাকি রয়েছে। কারণ যারা একত্রিত সংঘবদ্ধ হয়নি বা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারেনি, সেই সমস্ত শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদেরকে একত্রিত সংঘবদ্ধ করাই হচ্ছে কবির একমাত্র আকাঙ্ক্ষা এবং আশা বলে মনে করেন। এই জন্য তবুও তো প্রসঙ্গটা বলেছেন। এছাড়া এটিকে অন্যভাবেও ব্যাখ্যাতে যেতে পারে, যেমন এখনও ভারতবর্ষের অনেক মানুষ আছেন যারা ভারতবর্ষের ভালো চায়, যারা ভারতবাসীর ভালো চায়, সেই সমস্ত মানুষদেরকে একত্রিত সংঘবদ্ধ করে মানুষের পাশে কবি দাঁড়াতে চান। এই জন্য কবি মনে করেছেন যে মনুষ্যত্বের প্রাণী হিসেবে যারা হচ্ছে কি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা কল্যাণমূলক কাজ করতে চায়, সেই সমস্ত মানুষদেরকে কবি আহ্বান জানিয়েছেন। কবি বলেছেন আয় আরও হাতে হাত রেখে, অর্থাৎ সাধারণ মানুষ যেহেতু শাসক গোষ্ঠীর হাতে নিপীড়িত, শোষিত হচ্ছে, একটা রাজশক্তির উত্থান ঘটছে, একটা রাজশক্তির পতন ঘটছে, কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রার প্রণালী তার কোনো পরিবর্তন হয় না। এর জন্য কবি বলেছেন কি যে একমাত্র আমাদের পথ রয়েছে, সেই পথটা হচ্ছে কি হাতে হাত রেখে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াই করা। না হলে এই পৃথিবীতে যারা দরিদ্র, নিপীড়িত, শোষিত, বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত, তাদের বাঁচার কোনো উপায় নেই। এই জন্য কবি বলেছেন আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কেন কবি কথা বলেছেন? কারণ কবি মনে করেছেন যে শাসক গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে যদি মানুষ একত্রিত হয়, সংঘবদ্ধ হয় এবং সম্মিলিত শক্তির যদি একত্রিত হয়, তাহলে সেই সম্মিলিত একত্রিত শক্তির কাছে কোনো একটা রাজশক্তি নতজানু হতে বাধ্য। কারণ ইতিহাসের পাতায় আমরা দেখেছি যে সমস্ত রাজশক্তি যখনই সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তখনই সেই রাজশক্তির বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষ, বিশেষ করে যারা নিপীড়িত হয়েছে, শোষিত হয়েছে, দরিদ্র মানুষ একসঙ্গে আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনে তারা সফলও হয়েছে। আমরা ইউরোপের ইতিহাসের কথা জানি, যেমন রোমানব বংশ প্রায় 300 বছর ধরে ফ্রান্সে শাসন করার পরেও তাদেরও পতন ঘটেছিল। অর্থাৎ কবি এটা মনে করেছেন যে রাজশক্তি যখনই কোনো সাধারণ মানুষের উপর প্রতিনিয়ত অত্যাচার করবে, নিপীড়ন করবে, তখন তার বিরুদ্ধে সেই নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষরা আন্দোলন করলে তাদের কাছে এই রাজশক্তির পতন একেবারে অনিবার্য। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সকলে লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবে এবং আমার বাংলা গাইড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।